আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আজকে আমরা জানব ইরান, আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ যদি আরো স্থায়ী হয়, এই যুদ্ধ যদি আরো কয়েক সপ্তাহ যাবৎ যদি চলে, তাহলে এই যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের অ্যা সমস্যা আমরা দেখতে পারি। তো মূলত আমি যদি আপনাদেরকে বলি, এই যুদ্ধটি শুরু হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক অভিযানের মাধ্যমে। এই যুদ্ধটি মূলত কিছু লক্ষ্যের উপর ভিত্তি করে যুদ্ধটা শুরু হয় এবং এই যুদ্ধর বিষয়ে আমি আমার পূর্বে ভিডিও আলোচনা করছি। আপনারা চাইলে আমার চ্যানেলে পূর্বের ভিডিও দেখতে পারেন এই যুদ্ধের যেই লক্ষ্য এবং অন্যান্য বিষয় নিয়ে। তো আজকে আমরা জানব আমাদের বাংলাদেশের মতো ছোট একটা দেশ, এই যুদ্ধ যদি উম দীর্ঘদিন ধরে যদি যুদ্ধ যদি চলমান থাকে, তাহলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি? ১ম যেটা হবো সেটা হচ্ছে আমাদের জ্বালানি খাত। বাংলাদেশের জ্বালানি গ্রিড উপসাগরীয় জ্বালানির উপর নির্ভরশীল। আপনারা জানেন হরমুজ প্রণালী বিশ্বের মোট অপরিশোধিত তেল বাণিজ্যের ২০% এবং তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি একটি উল্লেখযোগ্য অংশ এই পথটা ব্যবহার করে কিন্তু এই আমদানি করে থাকে। এখন এই 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 যেই আপনার জ্বালানি খাত, এই জ্বালানি খাতের যদি ঝুঁকিভিত্ত পড়ে তাহলে কি ধরনের আমরা সমস্যাগুলা দেখব? ১ম দেখব হচ্ছে বাংলাদেশের যে চুক্তিবদ্ধ যেই এলএনজি কার্গোর যে সিংহভাগ যেটা আছে সেটা মূলত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। তো আপনারা জানেন যে ইরান নেভি হরমুজ প্রণালী কিন্তু বন্ধ করে দিছে। এখন দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমদানি করা এলএনজির প্রায় ৭৫% এলএনজি হচ্ছে আপনার কাতার, ওমান থেকে আসে। যেটা মূলত এই হরমুজ প্রণালী ব্যবহার করে আসে। এখন এই এই যেই তেল, এই তেলের মধ্যে এই তেলের দাম, এই যে তেলটা, এই তেলের দাম ইতিমধ্যে ৭% বাড়ছে এবং গ্যাসের দাম বাড়ছে ৩.39% মানে ৩.৩৯% গ্যাসের দাম যে এলএনজি যে গ্যাসটা আছে যেটা ব্যবহার করেন সেইটা এবং তেল যেটা অপরিশোধিত তেল, সেটাকে ক্রুড অয়েল বলে যেটা ব্যারেল প্রতি এবং সবকিছু মিলিয়ে এটা ৭% বাড়ছে। এখন এটা কি হতে পারে? এটা হতে পারে আপনার আমাদের বাংলাদেশে যদি আরো এরকম চলে তাহলে এটা যদি বিঘ্ন ঘটে তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে। এনার্জি বিশেষজ্ঞ বদরুল ইমাম সতর্ক করছেন, আরেকটি ঝড় বিশ্বব্যাপী ক্ষতি সৃষ্টির সম্ভাবনা নিয়ে উঠছে। সারা বিশ্বে এটা ক্ষতি হবে যদি এই হরমোজ বন্ধ থাকে। যারা 20% যেই ক্রুড অয়েল যেটা আনা হয় এসব দেশ থেকে। তো বাংলাদেশকে তাদের এই যে জ্বালানি সরবরাহ ও তীব্র মূল্যস্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশকে প্রস্তুত থাকতে হবে। ২ নাম্বার যেটা সেটা হচ্ছে যে রপ্তানি খাত। আ পোশাক শিল পোশাক শিল্পটা সংকটে পড়বে। কারণ কি? বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মূলত সস্তা বিদ্যুৎ, সস্তা যে আপনার শ্রমিক তাদের বেতন অল্প টাকায় দিয়ে কাজ করানো যায় এবং সস্তা বিদ্যুৎ উৎপাদন করার ফলে দেখা যায় যে আপনার খুবই অল্প খরচে বাংলাদেশ থেকে কিন্তু প্রোডাকশন কিন্তু করা যায় এই পোশাক শিল্পের। সেই ক্ষেত্রে এই পোশাক শিল্পটা হুমকির মুখে পড়বে এবং বিজিএমইএর যে সভাপতি উনি মাহমুদুল হাসান খান উনি সতর্ক করতেছে যে যুদ্ধের কারণে ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমবে এবং পোশাকের চাহিদা হ্রাস পাবে। তো যুদ্ধ হলে স্বাভাবিক মানুষ তখন যান নিয়ে দৌড়াদৌড়ি করবে। তখন তার এই কাপড়-চোপড় কেনার থেকে তখন তার খাদ্য এবং বাসস্থানের বেশি প্রয়োজন হবে। এরপরে জ্বালানি তেলের দাম বাড়বে। উৎপাদন খরচ বেড়ে যাবে। কারণ কি? আপনারা আমরা আমার যদি আপনারা আগের ভিডিওটা দেখেন, আপনারা যদি দেখে থাকেন আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে জ্বালানির যেই বিষয়, এই যুদ্ধ যদি আরো ৩ সপ্তাহ যদি চলে তাহলে সেইটা যে ক্রুড অয়েল আছে, এই ক্রুড অয়েল আপনার ব্যারেল প্রতি $১১০ পৌঁছাতে পারে। যদি $১১০ পৌঁছায় তাহলে এটার শিপিং কস্ট আছে, তারপরে হচ্ছে এটার অনেক ধরনের কস্ট থাকে। তো এই ক্ষেত্রে জ্বালানি অয়েল কিন্তু অনেক দাম বেড়ে যাবে জ্বালানি অয়েলের। আর বিকল্প যেই শিপিং যে রুটগুলা আছে, যে রুট দিয়ে মূলত আ আপনার এই হরমুজ প্রণালী ব্যবহার করে ইউরোপ এবং এই মিডল ইস্টের যেই পরিবহন ব্যবস্থা যেটা আছে সমুদ্র দিয়ে সেইটা তখন ব্যাহত হওয়ার কারণে সেইটার কারণে বিকল্প রুট ব্যবহার করতে হবে এবং এটা খুবই মারাত্মকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে। কারণ কি? তখন এই যে ট্রান্সপোর্টেশন যে কস্ট এটা কিন্তু বেড়ে যাবে। এরপরে প্রত্যক্ষ যেই রপ্তানি তথ্য যেটা হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাতে প্রতি বৎসর, হ্যাঁ? সংযুক্ত আরব আমিরাতে বার্ষিক
409 407.9 মিলিয়ন ডলার রপ্তানি করা হয়। মানে বাংলাদেশ থেকে আপনার পোশাক শিল্পের একটা অংশের প্রায় আপনার প্রতি বছর 407.9 মিলিয়ন ডলার রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে। আর সৌদি আরবে করা হয় হচ্ছে আপনার সৌদি আরবে করা হয় হচ্ছে আপনার 246.2 বিলিয়ন ডলার। আর কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকে উল্লেখযোগ্য রপ্তানি করতেছে এই বছরগুলোতে। তো আপনি খেয়াল করেন এই মিডল ইস্টে যদি এই যে অবস্থা চলতেছে এরকম যদি চলতে থাকে মিডল ইস্টে ইরান এবং মিডল ইস্টের যে পুরা যে রিজিয়নটা পুরা যে আপনার মিডল ইস্টের যেই আঞ্চলিক দেশগুলা যদি এই সিচুয়েশনের ভিতরে পড়ে তাহলে বাংলাদেশ পোশাক শিল্প খাতে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ক্ষতির ভেতরে পড়বে। এরপর হচ্ছে আমরা যদি আরেকটু খেয়াল করি আমাদের ৩ নাম্বার যে ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার রেমিটেন্স আর হচ্ছে আপনার আর্থিক বাজার। রেমিটেন্সটা মূলত আপনারা খেয়াল করেন আমাদের বাংলাদেশে আপনার রেমিটেন্সের কিন্তু অনেকগুলো মাধ্যম আছে। যেমন হচ্ছে আপনার প্রবাসী আমরা যারা প্রবাসী আমরা যারা এই দেশ থেকে টাকা পয়সা ইনকাম করি, প্রবাস থেকে ইনকাম করে আমরা দেশে টাকা পয়সা পাঠাই। এই রেমিটেন্সটা এরপরে হচ্ছে আপনার যারা হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানি করে রেমিটেন্স আনে এবং যারা দেখা যায় যে ফ্রিল্যান্সিং করে তো বিভিন্ন খাতে কিন্তু বাংলাদেশে কিন্তু রেমিটেন্স কিন্তু ঢুকে। তো এই খাতগুলাতে আপনার সমস্যাগুলো দেখা দেবে সেটাই বলতেছে যে উপসাগরীয় অর্থনীতি ধীরগতিতে পড়লে শ্রমবাজার সংকুচিত হবে এবং রেমিটেন্স প্রবাহ ব্যাহত হবে। তার মানে যদি মিডল ইস্টে যদি আপনার কোনো এই যুদ্ধ যদি চলতে থাকে আরো আরো দেখা গেল ৬ মাস যুদ্ধ চললো তাহলে দেখা যাবে কি মিডল ইস্ট থেকে তারা হচ্ছে কি করবে তখন শ্রমিক যারা আছে মিডল ইস্ট থেকে তাদেরকে তখন বাংলাদেশে পাঠাবে। তখন কি হবে আমাদের যদি আপনারা দেখেন যে প্রায় ৩০ লাখের উপরে আমাদের বাংলাদেশি কর্মী আছে হচ্ছে সৌদি আরবে এবং অন্যান্য দেশে আরও অনেক কর্মী আছে। তো সেই ক্ষেত্রে আপনার যে এই যেই রেমিটেন্স প্রবাহটা কিন্তু তখন ব্যাহত হবে। তো পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান সরুর রিয়াজ উনি যেই বিষয়টা এখানে বলছেন উনি বলছেন যে মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান আমদানি উৎস। মধ্যপ্রাচ্য হচ্ছে বাংলাদেশের প্রধান আমদানি উৎস। দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে জ্বালানির দাম ও সরবরাহ অস্থিতিশীল হবে। কারণ কি? আপনি খেয়াল করেন বাংলাদেশে অলরেডি কিন্তু বিভিন্ন তেলের পাম্পে কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে এবং নিউজ হচ্ছে। তো এটা যদি আরও দীর্ঘমেয়াদী হয় যুদ্ধটা তাহলে কিন্তু বিশাল বাজে অবস্থা হবে। এরপর হচ্ছে আপনার সুয়েজ যে খাল আছে, সুয়েজ খালে প্রভাব পড়লে ইউরোপ ও আমেরিকায় পণ্য পরিবহন ব্যাহত হবে। সুয়েজ খাল দিয়ে যদি আপনার তখন যদি বেশি চাপ পড়ে যায় তখন দেখা যাবে কি আমেরিকাতে এবং ইউরোপে পণ্য পরিবহন করতে কিন্তু তখন কিন্তু কষ্টসাধ্য হবে। মধ্যপ্রাচ্যে নতুন শ্রমিক নিয়োগে অনীহা সৃষ্টি হবে। অফকোর্স মধ্যপ্রাচ্য যদি অস্থিতিশীল হয় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন কোনো শ্রমিক তারা নিতে যাবে না এবং দেখা যাবে যে তারা তখন আপনার বাংলাদেশে উল্টা শ্রমিকেরা বাংলাদেশে তারা ব্যাক করাবে পাঠাই দিবে। এরপর হচ্ছে আপনার শেয়ার বাজার প্রভাব। যুদ্ধ শুরুর পর প্রথম ব্যবসায়িক দিনেই মানে যুদ্ধ শুরু হওয়ার প্রথম আপনার ওয়ার্কিং ডেজেই দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএইচএক্স ২০০ পয়েন্টের বেশি কমে গেছে। মানে যুদ্ধ হওয়ার পরে মানুষ ইনভেস্ট করার থেকে মানুষ ইনভেস্টটা উঠানোর ক্ষেত্রে কিন্তু বেশি জোর দিয়েছে। আপনারা খেয়াল করবেন যে দেখবেন যে বাংলাদেশে অলরেডি মানুষ যাদের ব্যাংকে সঞ্চয় টাকা আছে তারা কিন্তু টাকা কিন্তু তোলার ক্ষেত্রে কিন্তু একটু জোরদার হচ্ছে যে আমরা সঞ্চয়গুলো তুলে রাখি। কারণ বলা যাচ্ছে না কখন কোন সিচুয়েশন হবে। ৪ নম্বর পয়েন্ট আমরা যেটা বের করছি আমরা রিসার্চ করে যে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা। যুদ্ধ যেহেতু চলমান, যুদ্ধ যেহেতু ছড়িয়ে পড়তেছে ডে বাই ডে সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা কিন্তু ব্যাপকভাবে কিন্তু ব্যাহত হবে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন সংঘাতে এখন পর্যন্ত ২ জন বাংলাদেশি নিহত হয়েছে এবং ৭ জন বাংলাদেশি আহত হয়েছেন মিডল ইস্টের বিভিন্ন দেশে। তো এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের সরকারের অবস্থানটা কোন দিকে? আমাদের এক্ষেত্রে বাংলাদেশের সরকারের অবস্থানটা কোন দিকে? আমরা যদি খেয়াল করি যে প্রবাসীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশের এই যে নতুন যে সরকার আসছে সেই সরকার। কোনো নাগরিক দেশে ফিরে আসতে চাইলে সরকার সব ধরনের ব্যবস্থা নিবে। আচ্ছা এইটা আসলে কাগজে কলমে বলা হচ্ছে। এইটা আসলেই সরকারের মন্ত্রণালয় থেকে আসলে কি এই ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেইটা নিয়ে আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা দেখব এবং আমরা জানবো আশা করি মিডিয়ার মাধ্যমে। সৌদি, কাতার, কুয়েত ও আমিরাতের যে কূটনীতিকরা আছেন যারা নিজ দেশে বাংলাদেশের নিরাপত্তা আশ্বাস দিচ্ছেন মানে সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আমিরাতের যে কূটনীতিকরা আছেন তারা বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এরপর আমাদের ৫ নাম্বার আমরা যেটা রিসার্চ করে বের করেছি সেটা হচ্ছে আপনার বিশেষজ্ঞদের সতর্কবার্তা। যারা আসলে যুদ্ধ নিয়ে এনালাইসিস করেন, যারা আসলে আ মা এই বৈশ্বিক সারা বিশ্বের বর্তমান সময় নিয়ে যারা এই ঘাটাঘাটি করেন
যারা মূলত আ আ অধ্যাপক, যারা মূলত আপনার বিশ্লেষক। তো তাদের মতে যেমন অধ্যাপক আনু মোহাম্মদ উনার মতে সংকট গুরুতর বৈশ্বিক মূল্যস্ফীতি সৃষ্টির সম্ভাবনা নিয়ে আসছে। যা থেকে কারো রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। তার মানে হচ্ছে যে, যেইটা শুরু হইছে, এই যেটা যুদ্ধটা চলতেছে, এইটার ক্ষেত্রে দেখা যাবে যে বৈশ্বিক মূল্যস্ফীতি হবে। তার মানে কি? জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার মান কঠিন হয়ে যাবে। মানুষ তখন আম সংসার চালাতে হিমশিম খাবে। এরপর হচ্ছে পেট্রো পেট্রো বাংলা পরিচালক রফিকুল ইসলাম। এই যে পেট্রো বাংলা যে পরিচালক রফিকুল ইসলাম, উনি সতর্ক করে বলছেন যে জ্বালানি সরবরাহে বিঘ্ন না ঘটলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আমাদেরকে প্রভাবিত করবে। এখন তিনি বলতেছেন যে জ্বালানি সরবরাহ যদি বিঘ্ন যদি নাও ঘটে সেই ক্ষেত্রেও মধ্যপ্রাচ্যের যেই বর্তমান যে কারেন্ট যে সিচুয়েশন এটা আমাদের দেশের উপর কিন্তু ইফেক্ট ফেলবে। এরপরে সাবেক সাবেক যে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল, তো উনি যেটা বলতেছেন যে যুদ্ধের ফলে মূল্যস্ফীতি বাড়বে, যা অর্ডার কমিয়ে দেবে এবং বৈশ্বিক যেই অস্থিতিশীলতা সেইটা বাড়াবে। তার মানে সে উনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে যুদ্ধ যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা, বাংলাদেশের যে আপনার যারা পোশাক শিল্প খাত, এটা তখন অর্ডার কম পাবে পোশাকের। তখন দেখা যাবে যে বাংলাদেশে এইটা অর্ডার কম পাবে। বাংলাদেশের অর্থনীতিতে এটা খুবই ইফেক্ট ফেলবে এবং আমাদের দেশে তখন দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলা আপনার হুমকির মুখে পড়বে যেগুলো হচ্ছে পোশাক তৈরি করে থাকে। এরপর হচ্ছে আপনার এই যে পুরা যে বিষয়টা, এই যে আমাদের এই যে যুদ্ধ নিয়ে যে বিষয়, এই বিষয়ের যে সারমর্ম যদি আমরা দেখি সেটা দেখব যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিশ্লেষণ করা হইছে যে জ্বালানি খাত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। জ্বালানি খাতটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে রপ্তানি খাত একটু চাপে আছে। এরপর হচ্ছে রেমিটেন্স প্রবাহ হুমকির মুখে পড়বে। এরপর হচ্ছে আর্থিক বাজার অস্থির, হ্যাঁ? যেমন শেয়ার বাজার হচ্ছে অস্থির। তারপর হচ্ছে মানবিক প্রভাব, হ্যাঁ? তো আমরা এটা নিয়ে দেখব যে জ্বালানি খাত সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে কি যে হরমুজ প্রণালী বন্ধ হলে এবং হয়ে গেছে বাংলাদেশীদের এলএনজি আমদানি প্রায় বন্ধ হয়ে যেতে পারে। খুবই একটা উম ক মানে আম উম ব্যাড নিউজ আরকি আমাদের বাংলাদেশীদের জন্য। আর রপ্তানি খাতে আপনার চাপ পড়বে যেমন আপনার আমরা যেসব প্রোডাক্ট উৎপাদন করতাম সেসব উৎপাদন প্রোডাক্টের খরচ বাড়বে এবং এইটার পরিবহন ব্যয় বাড়বে এবং তখন দেখা যাবে যে আমাদের থেকে যারা অল্প দামে প্রোডাক্ট অন্যান্য দেশকে দিতে পারবে তখন সেই দেশগুলা তাদের প্রতি ঝুঁকবে অথবা আমাদের দেশে প্রোডাক্ট থাকবে কিন্তু আমরা সেটা দিতে পারব না। কারণ হচ্ছে আমাদের যে বায়ার যেই দেশগুলা তারা তখন এগুলা কিনবে না। আচ্ছা। এরপর হচ্ছে আপনাদের রেমিটেন্স প্রবাহ হুমকির মুখে পড়বে। কারণ হচ্ছে যে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে উপসাগরীয় যে দেশগুলা আছে মিডল ইস্টের, এই দেশগুলাতে যে শ্রমবাজার আছে সেটা সংকুচিত হবে এবং সেখানে দেখা যাবে যে মানুষ কর্মচ্যুত হবে, চাকরিচ্যুত হবে এবং তারা তখন অ্যা বাংলাদেশে ঠিকমতো রেমিটেন্স পাঠাতে পারবে না এবং দেখা যাবে এর ক্ষেত্রে আমরা বিশাল এক হুমকির মুখে পড়ব। আর্থিক বাজার অস্থির। শেয়ার বাজার যেটা, শেয়ার বাজারে ধস নামতে পারে, ডলার সংকট বাড়তে পারে। আপনারা এমনি জানেন যে বাংলাদেশে এমনি ডলার সংকট হয়ে থাকে সবসময়ই। সেক্ষেত্রে আরও ডলার সংকট হতে পারে এবং শেয়ার বাজার ধস নামতে পারে। মানুষ ইনভেস্ট করার থেকে তখন দেখা যাবে যা ইনভেস্ট করছে সেটা থেকে তারা টাকা তোলার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এরপর হচ্ছে মানবিক প্রভাব। তো প্রবাসী বাংলাদেশীদের প্রত্যক্ষ এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশের প্রত্যক্ষ ঝুঁকিতে আছে। বাংলাদেশীরাও এর ভেতরে ঝুঁকিতে আছে। কারণ একটা ফ্যামিলি চলতে গেলে যেই অ্যামাউন্টটা প্রয়োজন হয় তখন এই কিন্তু আপনার অ্যামাউন্টটা কিন্তু তখন আপনার কাভার করবে না তার পুরা ফ্যামিলি চালাইতে। আচ্ছা, এখন এটা সারমর্ম যদি আমরা যদি বলি যে পারস্য উপসাগরে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ এশিয়ার একটি কারখানার আলো নিভিয়ে দিতে পারে। এটার সারমর্মটা বোঝানো হচ্ছে এরকম যে অ্যা আপনারা যুদ্ধ করতেছেন মিডল ইস্টে, যুদ্ধ হচ্ছে মিডল ইস্টে তারপরে কিন্তু ওই যুদ্ধই কিন্তু আমাদের দেশকে হুমকির মুখে ফেলতে পারে। কারণ আমরা হচ্ছি পোশাক শিল্প রপ্তানি করে থাকি, পোশাক রপ্তানি করে থাকি এবং আমরা আমাদের দেশে আমদানি করি হচ্ছে তেল এবং এলএনজি। তো এখানে যদি আমরা খেয়াল করি যে এই যে খুচরা বিক্রেতা যারা আছেন, যারা এই যে ছোট, ছোট ব্যবসায়ী যারা আসেন, তারা হচ্ছে আপনার অল্প টাকার বিজনেস করে। কিন্তু যারা হচ্ছে বিশাল বিজনেসম্যান, যাদের হচ্ছে সম্পূর্ণ বিজনেসটার একটা চেইন আছে, যেটা হচ্ছে যে একটা জায়গা থেকে এই তেলটা না আসলে এই চেইনটাতে ব্যাহত হবে এবং এই যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রিগুলা বন্ধ হওয়ার কিন্তু
অ্যা অবস্থার মতো হতে পারে অথবা দেখা যাবে সেখানে শ্রমিক ছাঁটাই হতে থাকবে। কারণ তাদের যেই উৎপাদন ক্ষমতা থেকে উৎপাদন ক্ষমতা থেকে দেখা যাবে যে ক্ষমতা কমে যাবে এবং দেখা যাবে তাদের বায়ারও সেলিংটা তাদের কমে যাবে। আ বায়ার দেখা যাবে যে আগ্রহ হবে না। কারণ আম মিডল ইস্টে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আমাদের বায়ারদেরকে হারাবো এবং আমাদের পরিস্থিতি আরো খারাপ হবে। তো বাংলাদেশের একটি আ আ আ আ যদি চিন্তা করি আমরা যে বাংলাদেশে আ আমরা যারা আছি, আমাদের যেই যারা গ্রামে বসবাস করি, আমরা যারা শহরে বসবাস করি, তখন দেখা যাবে যে আমাদের নিত্য নিত্য প্রয়োজনীয় যেই প্রোডাক্টস গুলা আছে, এই প্রোডাক্টস গুলা তখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তখন মানুষ আ এই প্রোডাক্ট কিনে তাদের যেই মৌলিক চাহিদা সেটা তারা পূরণ করতে পারবে না। অথবা যাদের মূলত টাকা থাকবে তারা এই মৌলিক চাহিদা পূরণ করবে এবং যারা আম টাকা নাই যাদের তারা এই চাহিদা পূরণ করতে পারবে না এবং তারা দেখা যাবে যে আরো যারা গরিব তারা আরো বেশি গরিব হবে এবং যারা অ্যা অ্যা যারা যারা আপনার অ্যা উম এ এ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত আছেন, তারা দেখা যাবে হুমকির মুখে পড়ে যাবে এবং তাদের দেখা যাবে ফ্যামিলি চালাতে গিয়ে হিমশিম খেতে হবে। তো এই ভিডিওর যে তথ্যগুলো আমরা এই কালেকশন করছি হচ্ছে এশিয়া টাইমস থেকে। তারপর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান থেকে, তারপরে ডেইলি অবজারভার থেকে, প্রথম আলো ইংলিশ থেকে, এরপর হচ্ছে আপনার বিডি নিউজ 24 থেকে, নিউজ এইজ থেকে এবং অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আমরা এগুলা কালেক্ট করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দিয়ে আপনাদেরকে জানানোর জন্য। তো সবসময় আপনারা আপডেট থাকবেন এবং যারা আমার চ্যানেলটি আ সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আর আমার এখানে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে আপনারা আমার ভুল ধরে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।